ভারতের লাল বলের আধিপত্য কি একবারে শেষ হয়ে যাবে? এটা কি আসল ভারত? যেভাবে তারা নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হেরেছিল, ঠিক সেম প্রসেসে কিন্তু ২-০ ব্যবধানে সাউথ আফ্রিকার সাথে কিন্তু তারা ম্যাচ হারতে পারে। খেয়াল করে দেখবেন, গৌতম গম্ভীর যখনই অ্যাজ এ কোচ ভারতীয় দলে দায়িত্ব পেলেন, তখনই কিন্তু সাদা সাদা বলের আধিপত্য তারা বাড়লেও কিন্তু লাল বলের আধিপত্য কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এটার পিছনে কি গৌতম গম্ভীর একাই নাকি ব্যাটসম্যানরাও কিছু হলো দায়ী আছে? খেয়াল করে দেখবেন, ব্যাটিং কিন্তু একটা বড় একটা জিনিস। যখন কিং কোহলি ক্যাপ্টেন ছিলেন তখন কিন্তু দলের ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারতেন। কিভাবে? আপনি দেখেন শেখর ধওয়ান রান করতে পারতেন, কিংবা রোহিত শর্মা রান করতে পারতেন, নিচের দিকে কিং কোহলি নিজে রান করতে পারতেন, পূজারা রান করতে পারতেন, রান করতে পারতেন। তখন কিন্তু তারা হোমে বলেন এওয়াতে বলেন তারা ভালো খেলতে পারতেন। আপনি যদি 10 থেকে 15 বছর ব্যাকে চলে যান, যখন গৌতম গম্ভীর আজকে তো কোচ, তিনি যখন প্লেয়ার ছিলেন তিনি নিজে কিন্তু ভালো ওপেনিং করতে পারতেন। গৌতম গম্ভীর কিন্তু বীরেন্দ্র সেহবাগের সাথে ভালো স্টার্ট এনে দিতে পারতেন। 3 নম্বরে রাহুল দ্রাবিড় ভালো খেলতে পারতেন, 4 নম্বরে সচিন ভালো খেলতে পারতেন, 5 নম্বরে বিবিএস লাক্সমান বা দাদা ভালো খেলতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন, যখন এই ধরনের ব্যাটিং অর্ডার ছিল তখন কিন্তু ভারত কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো কন্ডিশনে ভালো খেলতে পারতো। বিশেষ করে এশিয়ান কন্ডিশনে বা ইন্ডিয়ান মাটিতে কিন্তু স্পিন তারা খুব ভালো খেলতে পারতো। আজকাল কিন্তু যে ধরনের প্লেয়াররা বর্তমানে ইন্ডিয়ান সার্কিটে আছে তারা কিন্তু কেউ ওই ধরনের ভালো স্পিন খেলতে পারতেছে না। এটা যদি খেলতে পারতো তাহলে নিউজিল্যান্ডের সাথে ৩-০ ব্যবধানে কোনোভাবেই তারা ম্যাচ হারার কথা। এমনকি সাউথ আফ্রিকার সাথে প্রথম যে ম্যাচটা তারা হারলো, ১০০ রানের টার্গেট চতুর্থ ইনিংসে তারা নিতে পারলো না। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু স্পিন যে তারা খেলতে পারতেছে না, এটার পিছনে মূল কারণ কি? টি-20 সার্কিট, টি-20 সার্কেল, টি-20 লিগ বা আইপিএল যেটাকে আপনি বলেন। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আজকাল কি চাইতেছে যে আমাকে টি-20 দলে জায়গা পেতে হবে। ওয়ানডের কথা বাদ দেন, টেস্টের কথা বাদ দেন, আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমাকে টি-20 বিশ্বকাপ খেলতে হবে, প্লাস আমাকে আইপিএলে ভালো দামে বিক্রি হতে হবে, আইপিএল আমাকে ভালো পারফরমেন্স দিতে হবে। যখনই আপনার মাইন্ডসেটে ওই ধরনের কথা ঢুকে যাবে, আপনি কিন্তু টেস্টের কথা বাদ দিয়ে দিবেন। খেয়াল করে দেখবেন, আজকে একটা উদাহরণ দেই, ধ্রুব জুরেল, তিনি কিন্তু এই টেস্টে খেলারই কথা না যদি রেগুলার মেম্বাররা দলের সাথে যুক্ত থাকতেন। খেয়াল করে দেখবেন, ধ্রুব জোর আজকে মার্কো ইয়ানসনের বলে যে একটা শট খেলে আউট হয়েছেন, এরকম একটা বল আপনি পুল শট খেলতে গেলেন, ভাই এটা কি একটা পুল শট খেলার জায়গা? আপনি একটা বাজে শট খেলে আউট হয়েছেন, এটা আপনাকে মেনেই নিতে হবে। আপনি ওই সময় কেন একটা শট মারতে গেলেন? আপনি যখনই বুঝলেন, আপনার কার কথা বলতেছি, ঋষভ পান্ত, আপনি কোন যুক্তিতে ভারতীয় দলে টেস্ট দলে আছেন সেটা আমি বুঝতেই পারতেছি না। আপনি নিঃসন্দেহে ভারতের হয়ে টেস্টের কিছু বিধ্বংসী ইনিংস খেলছেন, কিন্তু আপনি প্রথম বলে বা দ্বিতীয় বলে এসে দুর্দান্ত একটা ছক্কা মারলেন, কিন্তু আপনি 7 নম্বর বলে আউট হয়ে ফেরত চলে গেলেন। আপনি কি দেখেন নাই যখন কেএল রাহুল একটা দুর্দান্ত স্পিনিং বলে আউট হয়ে গেছেন, এরপরে আপনি যার কথা বলতেছিলাম, জ্যাসলের কথা বলতেছিলাম, জ্যাসল যে একটা বলে আউট হয়েছেন, এরকম একটা বাজে শট কিভাবে আপনি খেলতে পারলেন? আপনি সাউথ আফ্রিকার সাথে যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন তখন কিন্তু আপনি 6টা ইনিংস মিলে আপনার সর্বোচ্চ রান বোধ সম্ভবত 23 বা 24, কিন্তু যখন আজকে আপনি একটা 50 করার সুযোগ পেলেন, আপনার কিন্তু একটা লম্বা ইনিংস খেলার কথা ছিল। কিন্তু এই যে টি-20 সার্কিট, টি-20-র কথা যখন আপনাদের মাথায় আসে তখন কিন্তু আপনারা সবকিছু ভুলে যান। মনে পড়ে কি আপনাদের কিং কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু ভারতীয় দলের বোলিং কিন্তু অন্যরকম ছিল, বিশেষ করে পেস বোলিং ইউনিটটা। আপনি খেয়াল করে দেখেন, আজকে যে টেস্ট ম্যাচটা চলতেছে এখানে কিন্তু গত ইনিংসে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করেছিল তখন কিন্তু জাসপ্রীত বুমরাহ সম্ভবত 30-এর উপরে 32 থেকে 33 ওভার বোলিং করেছিলেন। একটা পেস বোলার যদি 32 থেকে 33 ওভার ভারতীয় কন্ডিশনে বোলিং করে, সুতরাং বুঝতেই পারতেছেন কতটা ওয়ার্কলোড তাকে দেওয়া হয়েছিল। এমনকি মোহাম্মদ সিরাজ একই প্রসেসে বল করতে হয়েছে ভাই, 30-35 ওভার যদি পেস বোলারদের বল করতে হয়, এমনকি কুলদীপ যাদব তারাও যদি একই পথে বল করে, তার মানে কি আপনারা এই কন্ডিশন থেকে কোনো ধরনের সুযোগ পাচ্ছেন না উইকেট নেওয়ার মতো। আপনি দেখেন মিচেল স্টার্ক এক ম্যাচে 10 উইকেট নিতে পারতেছেন, কারণ কি কন্ডিশন আপনাদের ফেভারে। তার মানে আপনারা কন্ডিশনকে কাজে লাগাতে পারতেছেন। আপনি যদি স্পিনিং ট্র্যাক বানান, স্পিনাররা উইকেট নিতে পারে না, বিপক্ষ দলের স্পিনাররা উইকেট নিতে পারে। আবার যদি পেস বলের জন্য সহায়ক বানান, আপনাদের পেস বলাররা সহায়ক কোনো কাজ করতে পারতেছে না, বিপক্ষ দলেরা ভালো করতে পারতেছে। তার মানে কি আপনাদের ব্যাটিং এর সমস্যা আছে, বোলিং এর সমস্যা আছে। স্পিন কিন্তু আপনাদের এখন দুর্বল হয়ে গেছে। আপনাদের দলে ওই ধরনের কোনো স্পিনার নাই। দেখেন এক সময় কিন্তু হারভজন সিং ছিলেন, তিনি ভালো বোলিং করতে পারতেন, এমনকি রবি আশন কিন্তু ভালো বোলার ছিলেন। এখন যদি আপনি মনে করেন ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, এমনকি কুলদীপ যাদব, তাদের মতো বলারকে দিয়ে আপনি টেস্ট ম্যাচ জয়লাভ করবেন, সেটা কিন্তু আপনি বোকাশরকে বাস করা ছাড়া কিছু হচ্ছে না। আর যদি আপনি শুধুমাত্র একমাত্র জাসপ্রীত বুমরাহর উপর ভরসা করে থাকেন যে জাসপ্রীত বুমরাহ আপনাকে প্রত্যেক স্পেলে উইকেট এনে দিবে, তাহলে তো ভাই হচ্ছে না। আপনাকে মিনিমাম 3 জন ভালো পেস বোলার নিয়ে কিন্তু প্রত্যেকটা টেস্ট ম্যাচে নামা উচিত। হ্যাঁ, আপনি এশিয়ান কন্ডিশনে 2 জনকে নিয়ে নামতে পারেন, কিন্তু মোহাম্মদ সিরাজ এক ম্যাচে ভালো বোলিং করেন তো 2 ম্যাচে খারাপ বোলিং করেন, এটা কিন্তু একটা প্রধান কারণ। আরেকটা কারণ কি, স্বজন প্রীতি। গৌতম গম্ভীর যখনই ইন্ডিয়ান দলের কোচ হয়ে গেছেন তখনই কিন্তু কিছু স্বজনপ্রীতির পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখবেন করুণ নায়ার যখন ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো খেলার পরে, এমনকি আইপিএল খেলার পরে যখন তিনি বললেন ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, তাকে কিন্তু আপনারা ঠিক একটা চান্স দিয়েছেন, কিন্তু কোথায় দিয়েছেন? আপনারা থেকে চান্স দিয়েছেন ইংল্যান্ডের মাটিতে বড় বড় হাতিয়ারেই কিন্তু ভাই খারাপ খেলে। তারপরে কিন্তু তার 2-একটা ভালো 30-40 রানের মতো ইনিংস কিন্তু আছে, কিন্তু তাকে কিন্তু সুযোগ দেওয়া কোথায় দরকার ছিল? ইন্ডিয়ার মাটিতে। তিনি কিন্তু ইন্ডিয়ার মাটিতে যদি খেলতে পারতেন তিনি নিঃসন্দেহে ভালো খেলতে পারতেন, প্লাস
তার ক্যারিয়ারটা একটু লম্বা হতে পারতো। দেখেন একটা সিরিজ পরে কিন্তু তারা আপনারা তাকে বাদ করে দিলেন। এমনকি সরফরাজ খান, তার কি অপরাধ? একটা ছোট্ট ছেলে যে কিনা দিনের পর দিন রান করে আসতেছে, তাকে কিন্তু আপনারা দল থেকে বিনা কারণে আপনাকে দল থেকে বের করে দিলেন, যে কিনা খুব ভালো স্পিন বল খেলতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন, যেখানে স্বজনপ্রীতি চলে এখানে কিছুই চলে না। ওয়াশিংটন সুন্দর, আপনারা তাকে এর আগের ম্যাচে 3 নম্বর পজিশনে খেলালেন, কিন্তু আজকের ম্যাচে তাকে 8 নম্বর পজিশনে নামতে হচ্ছে। তিনি কিন্তু 8 নম্বর পজিশনে আজকে দেখলাম যে তিনি ভালো খেলতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপস এন্ড ডাউন যদি এভাবে চলতে থাকে, আর যদি আপনি মনে করেন যে একটা টিম অলরাউন্ডার দিয়ে জয়লাভ করবে, তখন কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনি খেয়াল করে থাকেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, তারপরে নীতিশ কুমার রেড্ডি, 4 জন যদি অলরাউন্ডার আপনার দলে উপস্থিত থাকে, এমনকি হার্ষিত রানার মতো প্লেয়ার যদি দলে উপস্থিত থাকে, তখন বুঝতেই পারতেছেন যে আপনি কি চাইতেছেন। 3 নম্বর পজিশনে কিভাবে আপনি ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং করাতে পারেন? নিঃসন্দেহে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটসম্যান, কিন্তু তিনি 7 থেকে 8 নম্বর পজিশনে ভালো খেলার মতো ব্যাটসম্যান, যেটা তিনি আজকে খেলতে পারছেন। সুতরাং বুঝতেই পারছেন, এই ধরনের ভুল যদি গৌতম গম্ভীর দিনের পর দিন করতে থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের যে জৌলস ছিল কিং কোহলির আমলে আমরা কি দেখতে পেতাম, যে তারা যেভাবে হোয়াইট বল ক্রিকেটটাকে নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে গেছে, সেটা কিন্তু এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। কিং কোহলি নিজে মাঠে যে ধরনের অ্যাগ্রেসিভনেস ছিল, এই ধরনের অ্যাগ্রেসিভ তো মাঠে এখন দেখতেই পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা যে দেখতে পেলাম যে রোহিত শর্মা থেকে যেভাবে ক্যাপ্টেন্সি নেওয়া হয়ে গেছে, কিংবা কিং কোহলি যেভাবে অবসরে চলে গেছেন, এটার পিছনে কি তারাই দেয়? অবশ্যই না। কারণটা কি? ভারত যেভাবে বিগত 3-4 বছর ধরে ভারতের যে ধরনের পিচগুলো বানাইছে, এই পিচগুলো হচ্ছে মূলত তাই। কারণটা কি? এই ধরনের পিচে কিন্তু আসলে রান করা সম্ভব না। আপনি যদি দলের রান যদি হয় 170 থেকে 180 টোটাল রান, তাহলে একজন ব্যাটসম্যান কিভাবে 100 রান করতে পারে? তো বুঝতেই পারতেছেন, একজন বড় সেট মানের প্লেয়ার যে কিনা প্রত্যেক ম্যাচে 100 করার টার্গেট নিয়ে মাঠে নামে, তিনি যদি 10-12 রান করে আউট হয়ে যান, তখন কিন্তু তার ফ্যান ফলোয়াররা হতাশ হয়ে যাচ্ছেন, কোচরা হতাশ হয়ে যাচ্ছেন, এমনকি একজন ব্যাটসম্যান হতাশ হয়ে যাচ্ছেন, তখন তিনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছেন। তা না হলে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান কিভাবে 9000+ রান করার পরে তিনি 10,000 ক্লাবে ঢুকতে পারলেন না, বা তার মনে থেকে ওই ধরনের ইচ্ছা আসতো না? কারণটা কি? 10,000 রান করতে গেলে তাকে আর মিনিমাম 20টা টেস্ট খেলতে হবে। 20টা টেস্ট খেলার মতো ধৈর্য তার মনে মাঝখানে নাই। কারণ কি? এই ধরনের পিচ তো তিনি পাবেন না, বা ভারত থেকে প্রোভাইড করবে না। সুতরাং বুঝতেই পারতেছেন, এই সকল কারণে কিন্তু বড় বড় ক্রিকেটার কিন্তু সময়ের আগে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। এটার কারণে কিন্তু আজকে দেখেন একটা হোল তৈরি হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে। আজকে যে সকল ব্যাটসম্যান নিয়ে নামছে, জয়সওয়াল নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান, কিন্তু ভালো খেলতে পারেন না। কেএল রাহুল ভালো খেলতে পারতেছেন না। তারপরে নিচে দেখেন ধ্রুব জুরেল বলেন বা ওয়াশিংটন সুন্দর বলেন, আপনি তাদেরকে নিয়ে বড় বড় দল সাজিতেছেন। তো এই ধরনের ব্যাটসম্যান নিয়ে যদি নামেন, একমাত্র শুভমন গিল ইদানিকালে একটু ভালো খেলতে পারছেন, তাও কোথায়? ইংল্যান্ডে মারতে। যদি তিনি ওই জায়গায় একটু ভালো খেলতে না পারতেন, তার সাথে যদি কেএল রাহুল প্লাস হচ্ছে রবীন্দ্র জাদেজা, এই 3 জন যদি ওইখানে একটু ভালো খেলতে না পারতেন, তাইলে কিন্তু আপনি ওইখানেও কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে আসতে পারতেন। কিন্তু তাদের ভালো খেলার কারণে কিন্তু 2-2 ব্যবধানে কিন্তু একটা সিরিজ ড্র হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন, ইন্ডিয়া কিন্তু যদি ঘরের মাটিতে যদি এই ধরনের পারফরমেন্স দেয়, ঘরের মাটিতে আপনাদেরকে ভালো খেলতে হলে কি করতে হবে? অ্যাটলিস্ট স্পিন বল ভালো খেলতে হবে। স্পিন বল ভালো খেলতে হলে আপনাকে সলিড ব্যাটসম্যান নিতে হবে। টপ 6 এর মাঝখানে এমন ব্যাটসম্যান রাখতে হবে যেখানে সবাই স্পিন ভালো খেলতে পারে, টপ টু বটম। সুতরাং বুঝতেই পারতেছেন, যদি আপনাদের স্পিন বল খেলার এবিলিটি না থাকে, তখন কিন্তু হারমারের মতো দুর্দান্ত স্পিন বলার, যেটা সাউথ আফ্রিকার গত ম্যাচে যিনি ম্যাচ উইনার হয়েছেন, সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা স্পিন বল উইকেট নিতে পারতেছেন না, এমনকি স্পিন বল আপনারা খেলতে পারতেছেন না। তাহলে আপনারা কিভাবে টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারবেন? শুধুমাত্র গৌতম গম্ভীরকে দোষ দিয়ে রাখেন যে আপনি অলরাউন্ডার দিয়ে দল ভরে রাখতেছেন, এটার কারণে আমরা ম্যাচ হেরে যাচ্ছি। বিষয়টা এরকম না। অলরাউন্ডার মানে যে এই যে আপনি স্পিন বল খেলতে পারবেন না, তাহলে কিভাবে হবে? আর যদি মনে করেন যে না, অলরাউন্ডার দিয়ে দল জেতানো সম্ভব না, তাহলে গৌতম গম্ভীরকে বলা উচিত। এখানে গৌতম গম্ভীরের উপরে তো অন্য কেউ তো আছে, বস তো আছে, বিসিসিআই প্রেসিডেন্ট আছে, এমনকি সিলেকশন প্যানেল আছে, তারাও তো তাকে বলতে পারে যে না, এখানে সলিড ব্যাটসম্যানের প্রয়োজন বা সলিড বলারের প্রয়োজন। এই কথা কি বলার মতো সাহসী গৌতম গম্ভীরকে কেউ রাখে না? সুতরাং বুঝতেই পারতেছেন, একটা কিন্তু একটার সাথে রিলেটেড। সমগ্রপরি কিন্তু বলতেই হচ্ছে যে আজকে গৌতম গম্ভীর কিন্তু খুব চাপে পড়ে আছে। এমনকি ইন্ডিয়ান ক্রিকেট কি তার জলস হারাই ফেলবে? লাল বলের ক্রিকেটে কি তারা কি আর কোনোদিন আধিপত্য বিস্তার করতে পারবে না? দেখেন, মোমেন্টাম যদি একবার ব্রেক হয়ে যায়, মোমেন্টাম জিনিসটা এরকম। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা সময় কিন্তু মহাপরাক্রমশালী ছিল, এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আজকে একদম ধুলায় মিশে গেছে। কারণ কি? সময়ের সাথে সাথে যদি আপনি তার মোমেন্টামকে ধরতে না পারেন, তখন কিন্তু আপনি ট্রেন থেকে ছিটকে পড়ে যাবেন। একটা সময় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কোনো টাকাই ছিল না, আজকে দেখেন যখন তারা সঠিক সময় সঠিক মোমেন্টাম ধরতে পারছে, এমনকি আইপিএল এর মতো একটা লিগ তারা নিজেদের মাটিতে আয়োজন করতে পারছে, এখন কিন্তু কোনো টাকার কিন্তু কোনো অভাব হচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন, টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি সঠিক সময় যদি ভারতীয় ক্রিকেটাররা যদি সঠিকভাবে যদি সাদা বলের ক্রিকেট ছেড়ে লাল বলের ক্রিকেটটাকে যদি সঠিকভাবে না খেলে, এমনকি কিছু প্লেয়ারকে যদি আলাদা করে যদি আলাদা না করা হয়, যে টেস্টের প্লেয়ার এগুলা, ওডিআই প্লেয়ার এগুলা,
টি-20 প্লে এগুলা যদি এইভাবে যদি সিলেকশনটাকে যদি আলাদা করা না করা হয় তখন কিন্তু একটা জগা খিচুড়ি লেগে যাবে। আর যদি জগা খিচুড়ি থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, যদি এই প্রসেসে যদি আপনি প্লেয়ারগুলোকে সিলেকশন করতে চান তখনই কিন্তু আপনি একটু ভেজালে পড়ে যাবেন। তখন কিন্তু এই ভারতীয় ক্রিকেট কিন্তু আর নিচ থেকে উপরে উঠতে পারবে না, অন্তত লাল বলের ক্রিকেট। তবে হোয়াইট বলের ক্রিকেটে যে ভারত আধিপত্য বিস্তার করবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ কি তাদের মাঝখানে যে ধরনের ব্যাটসম্যান আছে যারা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারতেছেন, সুতরাং বুঝতেই পারতেছেন ভারতীয় ক্রিকেট সাদা বলে একদম বিরাট বাহাদুরের মতো খেলতে পারতেছে, কিন্তু লাল বলে যেভাবে তারা নাকচমানি খাচ্ছে ঘরের মাটিতে, এটা কিন্তু লজ্জাজনক। এই লজ্জা থেকে বেরিয়ে আসতে গেলে প্রথম কথা হচ্ছে তাদের ব্যাটিং ভালো হতে হবে, এমনকি তাদের মাঠে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনি খেয়াল করে দেখবেন, তারা যে ধরনের ক্যাচগুলো মিস করে থাকে বা যখন তারা উইকেট নিতে পারে না, যখন তাদের বলাররা একদম লুজ হয়ে যায়, মানে তাদের মাঝখানে কোনো অ্যাগ্রেশনই কাজ করে না, এই ধরনের অ্যাগ্রেশন তাদের মাঝখানে ফেরত আনতে হবে। আপনি খেয়াল করে দেখবেন বিরাট কোহলি ফিল্ডিং করতে, তিনি ফিল্ডিং করতেন না, তিনি বোলিং করতে পারতেছেন বা তিনি ব্যাটিং করতেছেন, কিন্তু তার মাঝখানে যে ধরনের অ্যাগ্রেসিভনেস থাকতো এটি কিন্তু ম্যাচ জয়ের জন্য মূল একটা লক্ষ্য ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।